কম্প্রেস করছে, ঠিক আছে? এয়ারটাকে কি করে, সে কম্প্রেস করে। সো যখন এয়ারটা কম্প্রেসড হয়ে যায়, কম্প্রেশনের ফলে যে জিনিসটা হয় যে এয়ারের প্রেসার এবং স্যার টেম্পারেচার। রেকর্ডিংটা একটু দিলে ভালো হতো, এই নেটওয়ার্কের সমস্যা করতেছে। স্যার ফার্স্ট থেকে আবার একটু বোঝানো যাবে, মানে কিছু বুঝি নেই। হ্যাঁ বুঝাচ্ছি। স্যার এটা জেট হচ্ছে ইঞ্জিনটা মানে কোথায় ব্যবহৃত হয় স্যার? জেট ইঞ্জিন বা এটা হচ্ছে জেট ইঞ্জিন ব্যবহৃত হয় হচ্ছে তোমার প্লেনে। তারপর হচ্ছে এটাকে আমি জেট ইঞ্জিন যদি না বলি, এটাকে গ্যাস টারবাইন হিসেবে আমি বলতে পারি, ঠিক আছে? তো গ্যাস টারবাইন তোমার ইউজ হয় হচ্ছে বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে, তারপর হচ্ছে প্লেনে। বেসিক্যালি এই দুটো কাজে ইউজ করা হয়, প্লেন এবং পাওয়ার প্ল্যান্টে ইউজ করা হয় হচ্ছে গ্যাস টারবাইন গুলো, ঠিক আছে? এটা ওয়ান কাইন্ড অফ গ্যাস টারবাইন। আর যখন এটাকে অ্যাজ এ ইঞ্জিন আমরা ইউজ করি, তখন সেটাকে আমরা বলি হচ্ছে জেট ইঞ্জিন, ঠিক আছে? প্লেনে যে ইঞ্জিনগুলো থাকে, প্লেনের উইংসে, দুই উইংয়ে, সেই ইঞ্জিনগুলো হচ্ছে জেট ইঞ্জিন। আর যেগুলো আমরা পাখার মতো দেখে, ওগুলো হচ্ছে প্রোপেলার ইঞ্জিন, ঠিক আছে? আচ্ছা, তো এই জেট ইঞ্জিনে যে জিনিসটা হয় সেটা হচ্ছে জাস্ট সিম্পল, এটা হচ্ছে একটা ওপেন সিস্টেম। এই ওপেন সিস্টেমে যে জিনিসটা হবে যে আমাদের ফ্লুইড কি হবে, মাস ফ্লো থাকবে এবং কি হবে, হিট এনার্জি ট্রান্সফার হবে অ্যাজ হিট ট্রান্সফার অ্যান্ড ওয়ার্ক ট্রান্সফার, ঠিক আছে? সো এখানে খেয়াল করো, এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল। এই এক্সাম্পলে যদি আমি দেখাই যে এয়ারটা হচ্ছে একটা হাই ভেলোসিটি কি হবে, আমাদের ইঞ্জিনে প্রবেশ করার ট্রাই করবে, ঠিক আছে? তো যে ভেলোসিটিতে আসবে সেটাকে আমরা কি করব, রিডিউস করব। স্যার লাস্টের আধা মিনিট একটু বলা যাবে? আমি স্যার নেটওয়ার্কে প্রবলেম করছে আমার। আচ্ছা, আমরা হচ্ছে জেট ইঞ্জিনের ওয়ার্কিং প্রিন্সিপালটা আমরা দেখাচ্ছিলাম আর কি, কিভাবে কাজ করে। তো জেট ইঞ্জিন হচ্ছে বা একটা গ্যাস টারবাইন হচ্ছে আমাদের একটা ওপেন সিস্টেমের একটা এক্সাম্পল, প্র্যাকটিক্যাল এক্সাম্পল। দ্যাটস ওয়াই এটার ওয়ার্কিং মেকানিজমটা তোমাদের সাথে একটু শেয়ার করছি বা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এখানে যেটা হবে যে এয়ার কি হবে, আমাদের এই ইঞ্জিনের ভিতরে আসবে বা আমাদের টারবাইনের ভিতরে যাবে। এটাকে আমি ইঞ্জিন হিসেবে কনসিডার করি। তো এই ইঞ্জিনের কয়েকটা সেকশন আছে, তার মধ্যে একটা সেকশন হচ্ছে কি ডিফিউজার, একটা সেকশন হচ্ছে কম্প্রেসার, একটা হচ্ছে এখানে যে বলা হয়েছে বার্নার, এটা বলা হয় হচ্ছে কম্বাসন চেম্বার, দেন হচ্ছে টারবাইন, এন্ড লাস্ট অফ অল হচ্ছে নোজল, ঠিক আছে? লাস্ট অফ অল হচ্ছে নোজল। আচ্ছা, তো এই জেট ইঞ্জিনে যখন আমাদের আপস্ট্রিম এয়ার ফ্লোটা যখন আমাদের ইঞ্জিনের ভিতরে প্রবেশ করে, তখন কি করা হয়, এখানে একটা জাস্ট শেপ ইনক্রিজিং একটা শেপের মাধ্যমে কি করা হয়, এই যে আপস্ট্রিমিং যে এয়ারটা ছিল, এই আপস্ট্রিম এয়ারটার ভেলোসিটিটাকে কমিয়ে দেওয়া হয়, ঠিক আছে? সো একটা সার্টেন রিডিউসড ভেলোসিটিতে আমাদের যে এয়ারটা আছে ডিফিউজার থেকে বের হয়ে সে প্রবেশ করে হচ্ছে আমাদের কম্প্রেসারে, ঠিক আছে? এখানে দেখো, এখানে একটা রোটেটিং কম্প্রেসার ইউজ করা হয়। কম্প্রেসারের কাজ কি হচ্ছে, আমাদের যে এয়ারটা আসছে সেই এয়ারটাকে কম্প্রেস করে ফেলা, ঠিক আছে? তো আমার এয়ারটাকে যখন কম্প্রেস করা হয়, কম্প্রেস করলে কি হয়, এয়ারের প্রেশার বেড়ে যায়, এবং প্রেশার যদি বেড়ে যায় এট এ টাইম কি হবে, তার টেম্পারেচারও বেড়ে যাবে, ঠিক আছে? প্রেশার এবং টেম্পারেচার একটা সার্টেন অ্যামাউন্ট অফ প্রেশার এবং টেম্পারেচার সে নিয়ে যায়। যেই টেম্পারেচারটায় আমার এয়ারটা থাকে, সেই এয়ারে যদি আমরা কি করি, যদি আমরা আমাদের যে ফুয়েল গ্যাসোলিন যদি আমরা স্প্রে করি, গ্যাসোলিন সাথে সাথে কি হয়, বার্ন হওয়া শুরু করে। গ্যাসোলিনের সাথে সাথে কি হয়, বার্ন হওয়া শুরু করে। তো এই জিনিসটা যদি তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দেই, সাপোজ তোমাদের কাছে হচ্ছে হাফ গ্লাস কেরোসিন আছে, ঠিক আছে? এখন তুমি যদি সেই কেরোসিনের ভিতরে যদি তুমি লাইক ম্যাচের কাঠি ধরিয়ে তুমি যদি ভিতরে ছেড়ে দাও, তাহলে কি হবে, কেরোসিনটা বার্ন হওয়া শুরু হবে। বার্ন হবে স্যার, বার্ন হওয়া শুরু হবে। এবং তুমি যদি হঠাৎ করে যদি ছাড়ো, এটা কিন্তু এমন হতে পারে যে কি হবে, তোমার সেই গ্লাসটা কিন্তু কি ভেঙে যেতে পারে, তাই না? ব্লাস্ট হবে। একটা ব্লাস্ট হবে, কারণ কি সেখানে কি হবে, একটা কম্বাশন হবে, ঠিক আছে? সো যখন আমার এই হাই টেম্পারেচার এবং হাই প্রেশার এয়ারের ভিতরে যখন আমি ফুয়েলটা স্প্রে করি, তখন ওই টেম্পারেচারটা এমন থাকে যে সেটা হচ্ছে কি আমাদের যে গ্যাসোলিনটার কি ফ্লেম পয়েন্ট, ঠিক আছে? ফ্লেম পয়েন্ট মানে বুঝি আমরা ফ্লেম পয়েন্ট বা বয়লিং পয়েন্ট আমরা পানির ক্ষেত্রে বলি, বা ফ্লেম পয়েন্ট একটা ওয়ার্ড আছে বা টার্ম আছে, যেটা হচ্ছে কি যে টেম্পারেচারে যে টেম্পারেচারে কি হবে, আমাদের ফুয়েলটা বার্ন করা শুরু করবে, ঠিক আছে? যে টেম্পারেচারে কি হবে, আমাদের ফুয়েলটা বার্ন হওয়া শুরু করবে। সে আমরা ধরে নিলাম যে আমাদের গ্যাসোলিন বার্ন হয় হচ্ছে
সে অ্যাবাউট 80 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? সো এই যে কম্প্রেসরের যে আমাদের এয়ারটা যে কম্প্রেসড হবে, যার ফলে তার প্রেশার এবং টেম্পারেচার বেড়ে যাবে। তো টেম্পারেচার বেড়ে যদি আমি সেখানে 120 ডিগ্রি টেম্পারেচারে এয়ার থাকে এবং সেখানে যদি আমি ফুয়েল যদি আমি স্প্রে করি, তাহলে কি সেই ফুয়েলটা কি হবে? বার্ন হওয়া শুরু হয়ে যাবে না অটোমেটিক্যালি? জি স্যার। ঠিক আছে? এই জিনিসটাই হয় কোথায়? আমাদের এই বার্নার্সে, বা যেটাকে বলা হচ্ছে গ্যাস কম্বাশন চেম্বার, ঠিক আছে? সো এখানে কি করা হয়? এখানে শুধুমাত্র কি করা হয়? ফুয়েলকে কিন্তু স্প্রে করা হয়, ঠিক আছে? এখানে কোনো ইগনিশন হয় না, ঠিক আছে? এটা অটোমেটিক্যালি কি হয়? এটা ফুয়েল যেটা থাকে সেটা ইগনাইট করে। আমাদের আলাদাভাবে কোনো স্পার্ক প্লাগ বা কোনো মেকানিক্যাল ওয়েতে বা কোনো ইলেকট্রিক্যাল ওয়েতে এখানে কোনো কি করানো লাগে না, কোনো স্পার্ক ক্রিয়েট করা লাগে না। এটা অটোমেটিক্যালি হচ্ছে কি আমাদের ফুয়েলটা বার্ন হওয়া শুরু করে। আফটার দ্যাট এখানে যে ফুয়েলটা বার্ন হয়, এই ফুয়েলের প্রেশার আরো অনেক বেশি বেড়ে যায়। কম্প্রেসর থেকে যতটুকু প্রেশারে বের হয় তার থেকে আরো হায়ার প্রেশারে আমাদের কম্বাশন চেম্বারে হায়ার প্রেশারে আমাদের ফ্লুইডটা কি আরো বেশি প্রেশারাইজড হয়ে যায় এবং হায়ার টেম্পারেচারে থাকে। দেন ওই প্রেশারাইজড যেই ফ্লুইডটা থাকে, ঠিক আছে, যে প্রেশারাইজড যে এয়ারটা থাকে, সেই এয়ারটা কি করে আমাদের টারবাইনকে ধাক্কা দেয়। তো টারবাইনকে সে যখন ধাক্কা দেয়, সেই ধাক্কা দেওয়ার ফলে আমাদের টারবাইন রোটেট করা শুরু করে, ঠিক আছে, যার ফলে আমরা ওয়ার্ক ডান পাই এবং সেই ওয়ার্ক ডান দিয়ে হচ্ছে এবং এট দ্য সেম টাইম যখন টারবাইনকে ধাক্কা দেয়, কারণ টারবাইন যখন চলতে থাকে তখন অ্যাডিশনালি যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমাদের এখানে যে নোজলটা থাকে, এই নোজলের ভিতর দিয়ে আমাদের কি হয়, যে এয়ারটা থাকে সেই এয়ারটা বের হয়ে যায়। তো নোজলে কি হয়, আমাদের ভেলোসিটি কি হয়, হায়ার ভেলোসিটিতে বের হতে থাকে, ঠিক আছে? সো যখন এই এয়ারটা আমার নোজল থেকে হায়ার ভেলোসিটিতে যখন বের হতে থাকে এবং যেখানে কম্বাসন এখানে হচ্ছে সেখানে একটা থ্রাস্ট পাওয়া যায়, ঠিক আছে? থ্রাস্ট মানে যখন হায়ার ভেলোসিটিতে বের হয় তখন সে এখানে যে এয়ারটা থাকে সেই এয়ারটাকে একটা ধাক্কা দেয়। এই ধাক্কা দেওয়ার ফলে কি হয়, আমাদের প্লেন সামনের দিকে চলে আসে। এর ফলে যে আমরা যে ওয়ার্ক ডানটা পাই সেটা হচ্ছে থ্রাস্ট ওয়ার্ক ডান, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের জেট ইঞ্জিন থেকে প্রপার যে ওয়ার্ক ডানটা আসে সেটা হচ্ছে আমাদের থ্রাস্ট ওয়ার্ক ডান, হ্যাঁ? আর এটাই হচ্ছে আমাদের মোটামুটি জেট ইঞ্জিনের ওয়ার্কিং প্রিন্সিপাল। সো এখানে যে জিনিসটা, এটা হচ্ছে একটা ওপেন সিস্টেম। তো ওপেন সিস্টেমে কি হচ্ছে আমাদের, দেখো, কম্বাসন চেম্বারে কি হচ্ছে, হিট ট্রান্সফার হচ্ছে এবং টারবাইনে হচ্ছে কি আমাদের ওয়ার্ক আউটপুট হিসেবে আমরা কোথায় পাচ্ছি, টারবাইনে পাচ্ছি, এবং কম্প্রেসর যেটা পাচ্ছি এটা হচ্ছে আমাদের সিস্টেমের উপর ওয়ার্ক ডান। সো কম্প্রেসরের যে ওয়ার্ক ডানটা হয় সেটা হয় হচ্ছে নেগেটিভ ওয়ার্ক ডান, এবং আমাদের টারবাইনে যেই ওয়ার্ক ডানটা হয় সেটা হচ্ছে কি পজিটিভ ওয়ার্ক ডান। আর কম্বাসন চেম্বারে যে হিট ট্রান্সফারটা হচ্ছে বা যে হিট অ্যাডিশন যেটা করছি আমরা, সেটা কি হবে, পজিটিভ হিট ট্রান্সফার, ঠিক আছে? সো এটা জাস্ট একটা এক্সাম্পল তোমাদের সাথে। স্যার এখানে ডিফিউজারটা দরকার হয় কি কারণে? ডিফিউজারের দরকার হয় হচ্ছে আমাদের মেইন অবজেক্টিভ যেটা হচ্ছে যে আমাদের এই টারবাইনের ঠিক আগে আমার যে এয়ারটা থাকবে তার প্রেশার যেন বেশি হয়, বেশি থাকে, ঠিক আছে? তো টারবাইনের মাধ্যমে এই টারবাইনের মাধ্যমে কি হয়, এখানে এক্সপানশন হয়, ঠিক আছে? তো হাই প্রেশার থেকে লো প্রেশারে আসে। সো এই হাই প্রেশারের যত এই টারবাইনের ঠিক আগে আমার প্রেশার যত বেশি হবে এবং টারবাইনের পরে আমার প্রেশার যত কম হবে, এই দুটার ডিফারেন্স থেকেই হচ্ছে আমাদের কি আসবে, টারবাইনের ওয়ার্ক ডানটা আমরা পাবো, ঠিক আছে? সেটা ক্যালকুলেশন তোমাদেরকে আমি দেখাবো। তো যার কারণে কি করা হয়, ডিফিউসারে কি করা হয়, ভেলোসিটিটাকে রিডিউস করে দেওয়া হয়, ঠিক আছে? তো ভেলোসিটি যখন রিডিউস করবে, কিন্তু তার ভিতরে কি ছিল, কাইনেটিক এনার্জি ছিল। তো ভেলোসিটি যদি রিডিউস করে তাহলে সেখানে কি হয়, এখানে প্রেশারটা কি হয়, ইনক্রিজ হয়। সো ডিফিউজারের মাধ্যমে কি হচ্ছে, আমরা এখানে হায়ার প্রেশার পাচ্ছি, কম্প্রেসরের মধ্যে কি প্রেশার আরো বেশি হচ্ছে, কম্বাসনের মাধ্যমে কি প্রেশার আরো আরো অনেক বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো এই হায়ার প্রেশার থেকে যখন আমার টারবাইনের অ্যাক্রস দিয়ে যখন আমার ফ্লুইডটা ফ্লো করে, তখন কি হবে, আমরা একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের ওয়ার্ক ডান পাই। বুঝে গেছে? আচ্ছা, আচ্ছা। সো ওপেন সিস্টেম যেটা ছিল, ওপেন সিস্টেমের ওপেন সিস্টেম বলতে আমরা কি ধরনের সিস্টেম বুঝি, যে যে সকল সিস্টেমে আমাদের কি হবে, মাস ট্রান্সফার হবে এবং এনার্জি ট্রান্সফার হবে, ঠিক আছে? তো ওপেন সিস্টেমে যখন করা হয় তখন কি করা হয়, যে আমাদের যেহেতু মাস ট্রান্সফার হবে, তার মানে হচ্ছে যে আমাদের যে সার্টেন যে এরিয়াটা থাকবে বা সার্টেন যে ভলিউমটা থাকবে, সেই ভলিউমের ভিতরে নতুন করে মাস অ্যাড হবে
এবং সিস্টেম থেকে কি মাসটা বের হয়ে যাবে। ঠিক আছে, নতুন করে কি হবে, একটা সার্টেন অ্যামাউন্টের মাস অ্যাড হবে এবং সার্টেন অ্যামাউন্টের মাস কি বের হয়ে যাবে। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের ওপেন সিস্টেমের আরেকটা নাম কি? ওপেন সিস্টেম কন্ট্রোল কন্ট্রোল ম্যাথ স্যার। মাস কন্ট্রোল ম্যাথ না, কন্ট্রোল ভলিউম, ক্লোজ সিস্টেম, কন্ট্রোল ভলিউম স্যার। কন্ট্রোল ভলিউম সিস্টেম। ঠিক আছে, ওপেন সিস্টেমের আরেকটা টার্ম হচ্ছে কন্ট্রোল ভলিউম সিস্টেম। দ্যাট মিনস আমাদের যে সিস্টেম নিয়ে আমরা অ্যানালাইসিস করতে যাব, সাপোজ আমরা যদি এই যে ডটেড যে লাইনটা আছে, যদি আমাদের সিস্টেমের বাউন্ডারি হয়, এই বাউন্ডারির ভিতরে আমাদের যে ভলিউমটা থাকবে সেই ভলিউমটা কি রাখতে হবে, সেই ভলিউমটা কিন্তু আমাদেরকে কন্ট্রোল রাখতে হবে। দ্যাট মিনস কি কনস্ট্যান্ট রাখতে হবে। সো সাপোজ যদি এখন আমার এই সিস্টেমের ভিতরে যদি আমাদের সার্টেন অ্যামাউন্টের যদি কোনো সার্টেন ম্যাসের যদি সাবস্টেন্স যদি আমাদের সিস্টেমের ভিতরে প্রবেশ করে, তাহলে কি হবে, তার ভলিউম অবশ্যই বেড়ে যাবে। কিন্তু যেহেতু আমাদের কন্ট্রোল ভলিউম, তাহলে কি করতে হবে, আমাদের এট দ্য সেম টাইম এই সার্টেন অ্যামাউন্টের সাবস্টেন্স কি করতে হবে, আমাদের এই সিস্টেম থেকে কি বের করে দিতে হবে। ঠিক আছে, এই যে সার্টেন অ্যামাউন্টের সাবস্টেন্স আমরা সিস্টেমে প্রবেশ করাচ্ছি এবং সিস্টেম থেকে বের করে দিচ্ছি, তার জন্য যে কাজ করতে হয় সেই কাজকে বলি আমরা হচ্ছে ফ্লো ওয়ার্ক। ঠিক আছে, আর স্যার ফ্লো ওয়ার্ক থেকে যে এনার্জি পাই ওইটাই কি ফ্লো এনার্জি? হ্যাঁ, ফ্লো ওয়ার্কের জন্য যে এনার্জিটা প্রয়োজন হয় সেটাকে আমরা বলি হচ্ছে ফ্লো এনার্জি। ঠিক আছে, সো এইটা ফ্লো বেসিক্যালি ওয়ার্কটা স্যার একটা আরেকবার বলবেন স্যার? যেহেতু আমরা এখন অ্যানালাইসিস করতে যাব হচ্ছে ওপেন সিস্টেম, ওপেন সিস্টেমের আরেকটা টার্ম হচ্ছে কন্ট্রোল ভলিউম সিস্টেম। তো যেহেতু কন্ট্রোল ভলিউম, সো আমাদের ভলিউমটাকে কি রাখতে হবে, কন্ট্রোল রাখতে হবে বা ফিক্সড রাখতে হবে। সো যখন এবং এট দ্য সেম টাইম আমাদেরকে কি বলা হচ্ছে, এই সিস্টেমে কি হবে, মাস ট্রান্সফার হওয়া পসিবল। সো আমি ধরে নিলাম যে 1 কেজির বা 1 লিটার পানি হচ্ছে, এটা একটা পানির ট্যাঙ্ক। ঠিক আছে, এটা হচ্ছে একটা পানির ট্যাঙ্ক। তো পানির ট্যাঙ্কের ভিতরে এটার ক্যাপাসিটি হচ্ছে সে অ্যাবাউট 30 লিটার। তো এর ভিতরে হচ্ছে আমি 1 লিটার পানি ইনপুট দিব। ঠিক আছে, সো আমি যদি এখানে 1 লিটার পানি যদি ইনপুট দেই, তাহলে কি হবে, এখানে কি বেড়ে যাবে না? জি স্যার। এখানে কিন্তু কি যে আমার যে ট্যাঙ্কের যে ক্যাপাসিটি ছিল তা থেকে কি বেশি হয়ে যাবে। সো আমাদের কি করতে হবে, সেই আবার 1 লিটার পানি কি আমাদের এই সিস্টেম থেকে কি বের করে বের করতে হবে। দিতে হবে। এই যে আমরা একটা সার্টেন একটা ওয়ার্ক ডান করে কি করতে হচ্ছে, আমাদের এই 1 লিটার পানিকে ট্যাঙ্কের ভিতরে প্রবেশ করানো লাগছে এবং কি ট্যাঙ্ক থেকে কি বের করে দিতে হচ্ছে। তো এই যে প্রবেশ করানো এবং বের করে দেওয়ার জন্য অ্যাসোসিয়েটেড যে কাজটা করতে হয়, সেই কাজকে আমরা বলবো হচ্ছে ফ্লো ওয়ার্ক, অথবা এর জন্য যে এনার্জি লস হবে সেটাকে আমরা বলবো হচ্ছে কি ফ্লো এনার্জি। ঠিক আছে, সো বেসিক্যালি ফ্লো এনার্জিটাকে আমরা পিভি ওয়ার্ক হিসেবে দেখাতে পারি। কারণ খেয়াল করো, এখানে যে সার্টেন অ্যামাউন্টের যে যে ফোর্সটা যদি দিতে হবে, সে ধরো আমাদের হচ্ছে এখানে যদি খুব অল্প পরিমাণ কিছু যদি কোনো অবজেক্ট থাকে, এখানে কার্সার যদি দেখাচ্ছি, সো এই পরিমাণ যদি কোনো একটা সাবস্টেন্স থাকে, সেটাকে ধাক্কা দেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, ফোর্স দিতে হবে। তো ফোর্সকে আমরা লিখতে পারি হচ্ছে কি পিএ, এবং এই পরিমাণ ফোর্স দেওয়ার জন্য যদি তার যদি এল পরিমাণ ডিস্টেন্স যদি তাকে কভার করতে হয়, তাহলে সেখানে আমরা পাবো কি পিএএল, যেটাকে আমরা লিখতে পারি কি পিভি ওয়ার্ক ডান। ঠিক আছে, সো ফ্লো ওয়ার্ককে আমরা অ্যাডিশনাল দেখাবো কি পিভি ওয়ার্ক ডান। সো এর আগে আমরা যে প্রিভিয়াসলি যে এনার্জি ইকুয়েশন গুলো পড়ে আসছিলাম, তো ক্লোজ সিস্টেমে আমার এনার্জি ক্লোজ সিস্টেমে আমাদের এনার্জি ইকুয়েশনটা কি ছিল, যে কিউ মাইনাস ডাব্লিউ ইকুয়ালস টু ইন্টারনাল এনার্জি প্লাস চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি প্লাস চেঞ্জ অফ পটেনশিয়াল এনার্জি প্লাস চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। ঠিক আছে, আর যখন আমরা ওপেন সিস্টেম নিয়ে যখন অ্যানালাইসিস করতে যাব, তখন সেখানে আমরা নতুন ভাবে অ্যাড হবে কি ফ্লো ওয়ার্ক। ঠিক আছে, নতুন ভাবে অ্যাড হবে কি আমাদের ফ্লো ওয়ার্ক। তো যখন আমরা একটা কন্ট্রোল ভলিউম চিন্তা করতে যাব, তখন আমরা ডিভাইসটাকে এমন ভাবে চিন্তা করব যে তার বাউন্ডারি কি থাকবে, একদম ফিক্সড থাকবে, তার পজিশন ফিক্সড থাকবে এবং রিলেটিভ যে ওরিয়েন্টেশন থাকবে সেটাও কি থাকবে, ফিক্সড থাকবে। এর কোনো কি হবে না, কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, তো ওই সার্টেন যে রিজনটা থাকবে সেই রিজনটাকে আমরা বলবো হচ্ছে কন্ট্রোল ভলিউম। আচ্ছা, এর আগে আমরা আরেকটা পড়ে আসছিলাম, যেটা হচ্ছে কি ফ্লো প্রসেস এবং নন ফ্লো প্রসেস, তাই না? তো ফ্লো প্রসেসের আন্ডারে কারা পড়ছে, আমাদের ওপেন সিস্টেম পড়ছে।
এই ফ্লো প্রসেসকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? একটা হচ্ছে স্টিডি ফ্লো প্রসেস আর একটা হচ্ছে আনস্টিডি ফ্লো প্রসেস। আচ্ছা, স্টিডি স্টিডি বলতে আমরা কি বুঝি? চলমান নিরবিচ্ছিন্ন, নিরবিচ্ছিন্ন মানে আর কি সবসময় হইতেছে এরকম কনস্ট্যান্ট। চলমান স্যার। স্টেবল, দ্রুত। না দ্রুত বুঝি না, স্টিডি বলতে কিন্তু আমরা দ্রুত বুঝি না। স্যার অলওয়েজ কনস্ট্যান্ট এরকম টাইপের। অলওয়েজ কনস্ট্যান্ট বা একটা জিনিস স্টিডি অবস্থায় আছে, কন্টিনিউয়াস প্রসেস, স্টেবল আছে। স্টেবল আছে। এই যে স্টেবিলিটিটা কার সাপেক্ষে স্টেবল? মানে ফ্লোটা যদি একইভাবে হয় সবসময়। ভলিউমের সাপেক্ষে স্যার। না না, স্যার ওয়ার্কের সাপেক্ষে। না, তোমরা এটা চিন্তা করলেই পারবা, একটু ডিপলি চিন্তা করো তাহলেই পারবা। তার ইন্টারনাল কোন হুম? ইন্টারনাল এনার্জি বা এরকম কোনো কিছু। না না, ইভি এই যে আমরা বলছি কনস্ট্যান্ট, স্যার কনস্ট্যান্ট কিসের মাসের- হিসেবে মাসের কনস্ট্যান্ট? সাপেক্ষে। প্রসেস স্যার, বুঝি নাই, আরেকটু জোরে বলো। স্থির প্রসেস। স্থির প্রসেস, তাই না? ইয়েস স্যার। এখন এই যে স্থির যে প্রসেসটা, এই স্থিরটা কার সাপেক্ষে স্থির হয়? স্যার সিস্টেমের সাপেক্ষে। ম্যাথ স্যার। না, ওয়ার্ক। টাইম। এই স্টিডিটা হচ্ছে কি টাইম। মানে কখন আমরা স্টিডি বলি, কারণ কি যখন আমরা যে দেখি না সে 5 মিনিট ধরে দাঁড়িয়ে আছে এবং একই অবস্থা, তখন বলি যে হ্যাঁ সেটা একটা স্টিডি অফ পজিশন, তাই না? বা আমাদের হচ্ছে পাইপ দিয়ে হচ্ছে যে পানিটা ফ্লো হচ্ছে সেই পানির ফ্লো রেট হচ্ছে সে ধরো 10 লিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 10 লিটার পানি ফ্লো করছে। সো উইথ রেসপেক্ট টু টাইম সেটা কি ভ্যারি হচ্ছে না। তার মানে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এমন ফ্লো রেট না যেটা হচ্ছে কি যে সে অ্যাবাউট প্রথম 2 সেকেন্ড হচ্ছে 10 লিটার পার সেকেন্ডে গেল ফ্লো রেট, পরবর্তী 5 সেকেন্ড 5 লিটার পার সেকেন্ডে, দেন পরবর্তী 1 মিনিট হচ্ছে 2 লিটার পার সেকেন্ড। তখন কি কি আমার ফ্লো রেটে কি স্টিডি হবে নাকি আনস্টিডি হবে? আনস্টেডি। তখন সে ফ্লো রেটটা হবে ঠিক আমাদের আনস্টিডি। আর তোমরা কি যখন কোনো এক্সপেরিমেন্ট করো, হ্যাঁ, তখন কিন্তু কি করো, একটা স্থির অবস্থার আসার আগ পর্যন্ত কিন্তু কি তোমরা কিন্তু কোনো ডেটা মেজার করো না। লাইক তুমি যদি কোনো কিছুর প্রেশার যদি মেজার করতে যাও, তখন কিন্তু কি যদি প্রেশার যে গেজটা থাকে সেটা যদি কাটা যদি ফ্লাকচুয়েট করতে থাকে, আমরা কিন্তু কি সেই ডেটাটা কিন্তু আমরা নেই না। আমরা কিন্তু নেই যখন কি একটা স্থির অবস্থা বা একটা স্টিডি অবস্থায় আসে, তখন কি আমরা সেই অবস্থায় সেই কোনো ডেটা আমরা অ্যাকিউর করি। হুম, তো এই ফ্লো প্রসেসকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্টিডি ফ্লো প্রসেস, একটা হচ্ছে আনস্টিডি ফ্লো প্রসেস। তো স্টিডি ফ্লো প্রসেস বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে কি সময়ের সাপেক্ষে কি হচ্ছে না, ফ্লোর কোনো কি হচ্ছে না, ফ্লো রেটের কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? সময়ের সাপেক্ষে ফ্লো রেটের কি হবে না, কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, দেন আরেকটা এখানে ফ্লোর অ্যাজাম্পশন, আমাদের যে স্টিডি ফ্লো প্রসেসটা আছে তার জন্য কিছু আমরা অ্যাজিউম করে নিব। তার প্রথম অ্যাজাম্পশন যেটা হচ্ছে the mass flow rate at inlet is constant with respect to time and equal to the mass flow rate at the outlet. তার মানে হচ্ছে যখন আমরা কোনো স্টিডি ফ্লো প্রসেস বলবো, তখন কি হবে, আমার যে ওপেন সিস্টেম আছে, দ্যাট মিনস যে কন্ট্রোল ভলিউম সিস্টেম আছে, সেই কন্ট্রোল ভলিউম সিস্টেমের ম্যাস ফ্লোর ইনলেট এবং আউটলেট কি হবে, আমাদের মাস সমান হবে স্যার। ইনলেট এবং আউটলেট কি হবে, সেম হবে স্যার। সেম হবে, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে। স্যার বুঝি নাই বিষয়টা স্যার। স্টিডি ফ্লো প্রসেস যখন আমরা কনসিডার করব কোন একটা ওপেন সিস্টেমের জন্য বা কন্ট্রোল ভলিউম সিস্টেমের জন্য, তখন যেহেতু ওপেন সিস্টেম তাহলে সেখানে কি হবে, মাস ট্রান্সফার হবে। তার মানে কি মাস আমার ভলিউমের ভিতরে প্রবেশ করবে, আবার কি আমার এই বাউন্ডারি ক্রস করবে, আবার কি আমার সেই মাস কি করবে, আমাদের বাউন্ডারি থেকে আবার বা বের হয়ে সিস্টেম যাবে। থেকে কি বের হয়ে যাবে, ঠিক আছে? এই যে বের হয়ে যাওয়ার যে ফ্লো রেট, ঠিক আছে, সে ধরো এটা হচ্ছে আমার 30 লিটার সেই ট্যাঙ্কটা আছে, আর এখানে হচ্ছে সে ধরো প্রতি মিনিটে হচ্ছে 5 লিটার করে পানি ভিতরে যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের ইনলেট মাস ফ্লো অ্যাট ইনলেট হচ্ছে 5 লিটার পার মিনিট। তাহলে আমাদের মাস ফ্লো অ্যাট আউটলেট কত হবে,
for steady flow process? 5 লিটার 5 liter per minute. মিনিট কোনো চেঞ্জ হবে না। বুঝা গেছে কথাটা? ইয়েস স্যার আচ্ছা, সেকেন্ড যেটা বলা হচ্ছে, কি বলা হচ্ছে, দ্য প্রপার্টিজ এট এনি পয়েন্ট উইদিন দ্য ওপেন সিস্টেম ডু নট ভ্যারি উইথ টাইম। ঠিক আছে, তো কি বলা হচ্ছে যে এই যে ওপেন সিস্টেমের ভিতরে যে সাবস্টেন্সটা থাকবে, ঠিক আছে, কোন একটা যে সিস্টেমটা থাকবে সেখানে যদি কোন একটা সার্টেন পয়েন্টে আমাদের ওপেন সিস্টেমের যে প্রপার্টিগুলো আমরা পাবো, সে ধরো প্রেসার, ভলিউম, টেম্পারেচার, এনথালপি, এন্ট্রপি, ঠিক আছে, সেগুলোর কি হবে না, উইথ রেসপেক্ট টু টাইম কোনো চেঞ্জ হবে না। সে ধরো এই একটা আমাদের ওপেন ভলিউম আছে, সো ধরলাম এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টে টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আমার কার্সারটার যে ধরছি এই পয়েন্টে ধরো সে আমার টেম্পারেচার হচ্ছে কত, 20 ডিগ্রি সেলসিয়াস। এখন 10 মিনিট পরেও কি হবে, এই পয়েন্টে টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াসই থাকবে। ঠিক আছে, সো এটা হচ্ছে কি আমাদের স্টেডি ফ্লো প্রসেসের অ্যাজাম্পশন। থার্ডটা কি বলা আছে, থার্ড বলা আছে, দ্য প্রপার্টিস এট কনস্ট্যান্ট properties are constant over the cross section of the flow at inlet and outlet. তার মানে হচ্ছে এই যে ইনলেট যে সেকশনটা আছে, এই যে ইনলেটের যে ক্রস সেকশন, এটা যেহেতু 2D, তাহলে এটা যদি আমি মাঝখান দিয়ে একটা লাইন টানি, সেটা হবে কি তার ক্রস সেকশন। ঠিক আছে, তোমরা ড্রয়িং শিখছো না? ইয়েস স্যার অর্থোগ্রাফিক ভিউ তো মনে হয় শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ একটা অ্যাসাইনমেন্ট দিছি আমরা স্যার, হ্যাঁ হ্যাঁ, 3টা অ্যাসাইনমেন্ট দিছি আসলে। আচ্ছা আচ্ছা, তাহলে তো মোটামুটি তোমরা বুঝো 2D 3D এবং কোন প্লেন কোনটা কি। হ্যাঁ, সো এই ছবিটা যদি আমরা এখানে একটা লাইন টানি, সেটা হবে কি আমাদের, যদি 3D হতো তাহলে কি, সেটা হলো আমাদের ফ্লোরেটের ইনলেটের ক্রস সেকশন। ঠিক আছে, তো এই ক্রস সেকশন পয়েন্টে আমাদের ফ্লুইডের যে প্রপার্টি গুলো থাকবে এট ইনলেট অ্যান্ড বোথ এট আউটলেট, সেটা কি থাকবে, অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, তারপর যেটা বলা হচ্ছে, এনি হিট অর ওয়ার্ক ক্রসিং দ্য বাউন্ডারি ডাজ সো এট এ ইউনিফর্ম রেট। তার মানে হচ্ছে যে সিস্টেমে যে ওয়ার্ক ডান করা হবে বা সিস্টেম থেকে যে ওয়ার্ক আউটপুট পাওয়া যাবে, সেটা হচ্ছে কি অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। অ্যাট দ্য সেম টাইম যে হিট দেওয়া হবে বা হিট যেটা বের হয়ে যাবে, সেটাও কি থাকবে, অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। তার মানে যেটা হচ্ছে যে সে ধরো আমরা যদি একটা টারবাইন নিয়ে অ্যানালাইসিস করি, সো সেটা হচ্ছে ধরো আমাদের একটা 100 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের একটা টারবাইন। ঠিক আছে, পাওয়ার প্ল্যান্টের ইউজ করা হচ্ছে একটা সিঙ্গেল টারবাইন, যেটার ক্যাপাসিটি হচ্ছে, যে টারবাইনটা আমাদের কি করবে, প্রতি সেকেন্ডে হচ্ছে কতটুকু দিবে, 100 মেগাজুল পাওয়ার দিবে। ঠিক আছে, 100 মেগাজুল ইলেকট্রিসিটি সে প্রডিউস করবে। ঠিক আছে, সো এটা কি হবে, কনস্ট্যান্ট। মানে যদি সেটা যেটা বলা হয় 100, 1 ঘন্টা যতক্ষণ চলবে, ঠিক ততটুকু সময় সে কি করবে, সে 100 মেগাওয়াট পাওয়ার প্রডিউস করবে। ঠিক আছে, সেটা কিন্তু কখনো চেঞ্জ হবে না। বাট প্র্যাকটিক্যালি যে জিনিসটা দেখা যায় যে এটা কখনোই সবসময় যে কনস্ট্যান্টলি 100 থাকে সেটা না, 100-এর আশেপাশে সে ঘোরাফেরা করতে থাকে, 98, 99, 97, আবার মাঝে মাঝে 103। ঠিক আছে, সো মোরলেস কাছাকাছি থাকে, কারণ প্র্যাকটিক্যালি কি কোনোটাই কি স্টেডি ফ্লো প্রসেস না। ঠিক আছে, জাস্ট হলো আমাদের অ্যানালাইসিস করার জন্য বা ওই অ্যানালিসিস গুলো করার জন্য হচ্ছে আমরা জিনিসটাকে অ্যাজিউম করে নিচ্ছি। আচ্ছা, এখন এই স্টেডি ফ্লো সিস্টেমের একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে এনার্জি এন্টারিং দ্য সিস্টেম ইকুয়ালস টু এনার্জি লিভিং দ্য সিস্টেম। ঠিক আছে, ফর স্টেডি ফ্লো সিস্টেম কি হবে, এনার্জি এন্টারিং দ্য সিস্টেম ইকুয়ালস টু এনার্জি লিভিং দ্য সিস্টেম। তাহলে এই স্টেডি ফ্লো প্রসেসের জন্য চেঞ্জ ইন এনার্জি উইদিন দ্য সিস্টেম কি হবে, 0। স্যার কোশ্চেনটা আবার একটু বলবেন? for a steady flow system, energy entering the system equals to energy leaving the system. ঠিক আছে, যে পরিমাণ এনার্জি আমাদের সিস্টেমে যাবে, ঠিক সম পরিমাণ এনার্জি কি আমাদের সিস্টেম থেকে বের হয়ে যাবে। তাহলে দ্য চেঞ্জ ইন এনার্জি উইদিন দ্য সিস্টেম কত হবে, 0 জিরো। জিরো এটা হবে। ওপেন সিস্টেম হইলেই আর কি পসিবল। হ্যাঁ, ওপেন সিস্টেমের ভিতর আবার কি হতে হবে, স্টেডি ফ্লো সিস্টেম হতে হবে। আনস্টেডি হলে কিন্তু হবে না। ঠিক আছে, আচ্ছা,
তার মানে হচ্ছে খেয়াল করো, যদি আমরা একটু এভাবে চিন্তা করি যে আমাদের এই যে একটা সিস্টেম দেয়া আছে স্টেডি ফ্লো সিস্টেম, সেখানে ইনলেটে আছে এম ম্যাস ফ্লো রেট হচ্ছে এম ইন, U1 হচ্ছে আমাদের ইন্টারনাল এনার্জি, P1 V1 হচ্ছে আমাদের ফ্লো ওয়ার্ক, PE1 হচ্ছে পটেনশিয়াল এনার্জি অ্যাট ইনলেট, KE1 হচ্ছে কাইনেটিক এনার্জি অ্যাট ইনলেট, Z1 হচ্ছে এলিভেশন অ্যাট ইনলেট, হাইট হচ্ছে Z1, আর আউটলেটে আমাদের হাইট হচ্ছে Z2, কাইনেটিক এনার্জি হচ্ছে KE2, PE2, PV2, U2, M আউট। সো এই সব কিছু মিলিয়ে এবং হচ্ছে কি হচ্ছে আমাদের সিস্টেমে কি হচ্ছে, হিট ট্রান্সফার দেয়া হচ্ছে, হিট অ্যাডিশন হচ্ছে, এবং সিস্টেম থেকে কি পাচ্ছি আমরা, ওয়ার্ক ডান পাচ্ছি। ঠিক আছে, সো এটা হচ্ছে কি আমাদের আউট, এটা হচ্ছে কি আমাদের ইন। সো এখন আমাদের যেটা বলা হচ্ছে এনার্জি এন্টারিং দ্য সিস্টেম, দ্যাট মিনস হচ্ছে কি P1 পটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, ফ্লো ওয়ার্ক, ইন্টারনাল এনার্জি, আর হচ্ছে কি হিট অ্যাডিশন, ইকুয়ালস টু হচ্ছে কি সিস্টেম থেকে বের হয়ে যাচ্ছে কি কি পটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, ফ্লো ওয়ার্ক, ইন্টারনাল এনার্জি, এন্ড হচ্ছে কি আমাদের ওয়ার্ক আউটপুট। এখন যদি আমরা সবকিছুকে যদি এই K1 কে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে, ডেল্টা PE ডেল্টা KE P2 V2 প্লাস U2 মাইনাস P1 V1 প্লাস U1 প্লাস হচ্ছে কি W। ঠিক আছে, তো এই যে টার্মটা যে P1 V1 প্লাস U1, এটাকে আমরা লিখতে পারি কি H1, আবার P2 V2 প্লাস U2 এটাকে আমরা লিখতে পারি কি H2। ঠিক আছে, তো সেটার H2 মাইনাস H1 কে আমরা লিখতে পারি হচ্ছে কি ডেল H। এই Hটাকে আমরা কি বলি মনে পড়ে কারো? এনথালপি। এনথালপি। এটা Enthalpy। ডেফিনিশন কিন্তু আমরা পড়ে আসছি। ঠিক আছে, এটাকে বলা হয় কি এনথালপি। সো আমাদের ফর এ ফ্লো সিস্টেম আমাদের এনার্জি ইকুয়েশন কিন্তু কি দাঁড়ালো দেখো, বা স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন আমাদের কি দাঁড়াচ্ছে, চেঞ্জ অফ পটেনশিয়াল এনার্জি, চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, চেঞ্জ অফ কি এনথালপি, যেটা প্রিভিয়াসলি ফর ক্লোজ সিস্টেম আমরা পড়ে আসছিলাম কি চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি। ঠিক আছে, সো যখন আমরা কোনো ওপেন সিস্টেম নিয়ে যখন আলোচনা করতে যাব, বা ওপেন সিস্টেম যখন কোনো একটা ওপেন সিস্টেম অ্যানালাইসিস করতে যাব, সেখানে আমাদের আর কি করতে হবে না, ইন্টারনাল এনার্জি দরকার হবে না, আনলেস সেখানে আমাদের বলে দেওয়া থাকে। আমরা কি করব, সেখানে আমাদের কি ইউজ করব, আমরা এনথালপিটাকে ইউজ করব। ঠিক আছে, আর কিউ আর ডাব্লিউ তো অ্যাজ ইউজুয়াল যেটা থাকে সেটাই আছে। স্যার এখানে মানে জেডটা কিভাবে রিলেট করতেছে? জেডটা হচ্ছে ইয়েতে পটেনশিয়াল এনার্জিতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই যে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে আলটিমেটলি, সেই ইকুয়েশনটাকে বলা হয় হচ্ছে, ডাব্লিউ আসবে, একটু ভুল আছে। সো দিস ইকুয়েশন ইজ নোন অ্যাজ স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন। ঠিক আছে, স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন। স্যার কোনখানে ডাব্লিউ আসবে? এখানে কিউ মাইনাস ডাব্লিউ আসবে, এখানে তো ডাব্লিউ আছে না, এই ডাব্লিউটা তো লেফটে চলে আসবে, কিউ মাইনাস ডাব্লিউ হবে। কিউ হচ্ছে এই এই যে এটা হচ্ছে আমাদের স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন। স্যার কিউ তো স্যার কতখানি তাপ নিচ্ছে সেটা মিন করতেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কতখানি তাপ দিচ্ছি আমরা সিস্টেমে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, জি স্যার। আচ্ছা এখন আমরা কি করব, এই স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশনটা আমাদের কিছু ইঞ্জিনিয়ারিং ডিভাইসে আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে হচ্ছে সেইগুলো সেই ডিভাইসগুলোর জন্য আমরা ছোট করে ফেলবো আমাদের এই এনার্জি ইকুয়েশনটা কি হবে, যেন আমরা সহজেই যখন কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো করতে যাব, যেন আমরা দ্রুত যেন আমরা ক্যালকুলেশনটা করতে পারি। ঠিক আছে, বা কিভাবে কি করতে হয় সেই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। তো প্রথমে আসা হচ্ছে নোজল। তো নোজলে আমরা জানি কি হয়, নোজল হচ্ছে আমাদের ভেলোসিটি ইনক্রিজ করে। নোজলের বেসিক কাজ কি হচ্ছে, আমাদের ইনলেটে যে ভেলোসিটিটা থাকবে আউটলেটে তার ভেলোসিটি কি তার থেকে বেশি হবে। ঠিক আছে, আচ্ছা যদি তার থেকে বেশি হয়, এবং যেটা দেখা যায় নোজলের ভিতরে হাইটের কোনো চেঞ্জ পাওয়া যায় না, শুধুমাত্র চেঞ্জ হয় ভেলোসিটির। অ্যাট দ্য সেম টাইম নোজলে কোনো ধরনের হিট ট্রান্সফার হয় না, দ্যাট মিনস কোনো হিট অ্যাডিশনও হয় না বা হিট রিজেকশনও হয় না। এবং যেটা হয় যে আমরা সিস্টেম এই নোজলে কি করি না, আমরা কোনো ধরনের ওয়ার্ক ইনপুটও দিই না, এবং আমরা নোজল থেকে কোনো ধরনের ওয়ার্ক আউটপুটও পাই না। ঠিক আছে, শুধুমাত্র কি হয়, ভেলোসিটি বাড়ানো হয়। তো সেক্ষেত্রে দেখো, আমরা যদি স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশনে যদি লিখি, তোমরা সি এর জায়গায় বি লিখবা, যেহেতু আমাদের কি হচ্ছে কোনো ধরনের হিট ট্রান্সফার নাই, দ্যাটস ওয়াই কি হবে, কিউ ইকুয়ালস টু 0 হবে। কোনো ধরনের ওয়ার্ক ট্রান্সফার নাই, কোনো ওয়ার্ক ডান নাই, ইনপুট অ্যাজ আউটপুট, সো আওয়ার ওয়ার্ক ডান উইল বি 0। অ্যাট দ্য সেম টাইম আমাদের যেহেতু কি একটা হরিজন্টাল একটা পজিশন আছে যেখানে কোনো কি নাই,
ইনলেট এবং আউটলেটে কোনো এলিভেশন নাই, দ্যাটস কি Z1 ইকুয়ালস টু Z2। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই SFEE দ্যাট মিন্স স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি স্যার 0 যেটা প্লাস 0 নিচ্ছে এটা আরেকবার একটু বুঝাবেন, কোনটা? মানে জেড এর মানে মেজারমেন্টটা। এই যে দেখো নোজলে দেখো এই যে ইনলেট পয়েন্ট এবং আউটলেট পয়েন্ট, হ্যাঁ এই দুটো পয়েন্টের মধ্যে কি কোনো পার্থক্য আছে হাইটের? না স্যার হাইট সেম স্যার। হাইট তো সেম, এটাই Z1 ইকুয়ালস টু Z2। তো Z1 ইকুয়ালস টু যদি Z2 হয় তাহলে কি এখানে কোনো পটেনশিয়াল এনার্জি আছে? মানে পার্থক্য শূন্য আর কি। হ্যাঁ পার্থক্য তো শূন্য। Z2 মাইনাস Z1 যদি দুটার ভ্যালু যদি 0 হয় তাহলে কি এই টার্মটা এই পার্টটুকু 0 হয়ে যাবে না? জি। তাই হচ্ছে, ঠিক আছে। আচ্ছা তাহলে খেয়াল করো আমাদের লেফট সাইড 0, এখানে Q মাইনাস W দুটাই হচ্ছে 0, আর হচ্ছে যেটা আমাদের যে GZ1 যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের 0 হয়ে যাচ্ছে। Z2 মাইনাস Z1 ছিল। আলটিমেটলি আমাদের এখানে রয়ে যাচ্ছে কি চেঞ্জ অফ এনথালপি H2 মাইনাস H1 এবং হচ্ছে কি আমাদের ভেলোসিটি। সো আমরা যদি এই নোজলের 2 পয়েন্টের ভেলোসিটি যদি জানতে পারি তাহলে কি করতে পারবো, আমরা এনথালপি বের করতে পারবো। এট দ্য সেম টাইম আমরা যদি এনথালপি জানি তাহলে কি করতে পারবো, আমরা যে কোনো একটা যদি ভেলোসিটি আমরা আমাদের কাছে আননোন থাকে সেটাকে আমরা ক্যালকুলেট করে বের করতে পারবো, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা ম্যাথমেটিক্যালি প্রবলেম সলভ করে আরো ভালোভাবে বুঝতে পারবো। স্যার নোজেলের কেসে আর কি, তাই তো স্যার? হ্যাঁ শুধুমাত্র নোজলের ক্ষেত্রে। আচ্ছা এট দ্য সেম টাইম নোজলের ঠিক এক্সাক্ট অপোজিট যে ডিভাইসটা মানে অপোজিট যেই কাজটা যে ডিভাইস করে সেটার নাম হচ্ছে কি ডিফিউজার, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। ডিফিউজারের কাজ কি হচ্ছে ভেলোসিটিকে কমিয়ে দেওয়া। দ্যাট মিনস হচ্ছে আমাদের ইনলেটে যদি ভেলোসিটি থাকে সে ধরো 10 মিটার পার সেকেন্ড, আউটলেটে থাকবে হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তার মানে কি হচ্ছে আমাদের ডিফিউজার যে ডিভাইস, এই ডিভাইসের কাজ হচ্ছে ফ্লুইডের প্রেসারকে বাড়িয়ে ফ্লুইডের কি করে ফেলা, ফ্লুইডের ভেলোসিটিকে রিডিউস করে ফেলা, ঠিক আছে। ফ্লুইডের প্রেসারকে বাড়িয়ে কি করে ফেলা, ফ্লুইডের ভেলোসিটিকে রিডিউস করে ফেলা। আচ্ছা তো ঠিক সিমিলারলি কি হয়, আমাদের ডিফিউজার যেটা থাকবে সেখানে কি থাকবে না, কোনো হিট ট্রান্সফার থাকবে না, কোনো ওয়ার্ক ট্রান্সফার থাকবে না, সেখানে কোনো পটেনশিয়াল এনার্জির কোনো চেঞ্জ থাকবে না। তো সিমিলারই একটা ইকুয়েশন আমাদের জন্য ক্রিয়েট হবে, যেখানে কি হবে আমাদের তাহলে এখন কেউ একজন বলতে পারবা যে C1 এর ভ্যালু বেশি হবে নাকি C2 এর ভ্যালু বেশি হবে ডিফিউজারের ক্ষেত্রে? C1 এর স্যার। C1 এর। C1 এর, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমাদের ডিফারেন্স নোজল এবং ডিফিউজারের মধ্যে, একটা পজিটিভ আসবে একটা নেগেটিভ আসবে। আচ্ছা দেন আসে হচ্ছে টারবাইন অথবা এবং রোটারি কম্প্রেসরে। তো এর আগে আমরা যে পিস্টন সিলিন্ডার গুলো পড়েছিলাম সেগুলো ছিল রেসিপ্রোকেটিং কম্প্রেসরের টাইপ, ওয়ান কাইন্ড অফ রেসিপ্রোকেটিং মোশন ছিল, সেখানে কম্প্রেশন হয়েছিল। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রোটারি কম্প্রেসর, যেটা হচ্ছে আমরা যে ক্লাসের শুরুতে যেই ছবিটা দেখেছিলাম জেট ইঞ্জিনে সেখানে ছিল। আচ্ছা তো টারবাইনের ক্ষেত্রে যে জিনিসটা হয়, টারবাইনের ক্ষেত্রে যদি আমরা আমাদের স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশনটা যদি আমরা অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করলাম। আর টারবাইনের ছবি সবসময় কিন্তু কি এরকম থাকবে, ঠিক আছে। আমরা এরকম ছবি দিয়ে আমরা ম্যাথ করার সময় সলভ করব। আচ্ছা স্যার ম্যাথ করার সময় কি ছবিটা ড্র করা মানে ম্যান্ডেটরি, হ্যাঁ ফ্লো চার্ট ড্র করতে হবে, একটা ফ্লো চার্ট আঁকতে হবে। এটা আচ্ছা। মানে কি? আচ্ছা বুঝলাম স্যার, তারপর বলতে ওটা পরে বুঝবা, এখন যখন করতে যাব তখন ধরে ফেলতে পারবা, সমস্যা হবে না। এখন হচ্ছে যেটা যেটা বলছি সেটা একটু মনে রাখার চেষ্টা করো, তাহলেই হবে, পরবর্তীতে আমাদের প্রবলেম সলভ করতে গেলে সুবিধা হবে। সো এখানে কি বলা আছে, তো টারবাইন কি, টারবাইন ইজ এ ডিভাইস হুইচ প্রডিউসেস ওয়ার্ক বাই এক্সপেন্ডিং এ হাই প্রেশার ফ্লুইড টু এ লো প্রেশার। তার মানে কি হচ্ছে টারবাইনে কি হয়, এক্সপানশন হয়। তো টারবাইনে যখন এক্সপানশন হয়, টারবাইনের ইনলেটে যেই ফ্লুইডটা থাকে তার প্রেশার থেকে অনেক বেশি, এবং আফটার এক্সপানশন টারবাইন থেকে যে ফ্লুইডটা বের হয়ে যায় তার প্রেশার কি হয়, কম থাকে, ঠিক আছে। আচ্ছা তো টারবাইনে কি হয়, ওয়ার্ক ডান হয়, এবং কি হয় টারবাইনে কি হয় না, কোনো ধরনের হিট ট্রান্সফার হয় না। দ্যাটস ওয়াই আমরা কি বলতে পারি যে কিউ ইকুয়ালস টু 0। দেন টারবাইনে কি হচ্ছে, আমাদের ইনলেট এবং আউটলেটে কোনো এলিভেশন থাকে না, দ্যাটস ওয়াই চেঞ্জ অফ পটেনশিয়াল এনার্জি হবে কি 0।
তো এই দুইটা কন্ডিশন যদি আমরা আমাদের স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশনে যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশনটা পাই হচ্ছে 0 = W + ½ V2 স্কয়ার মাইনাস V1 স্কয়ার প্লাস H2 মাইনাস H1। এখান থেকে আমরা লিখতে পারি যে H1 মাইনাস H2 = W + ½ V2 স্কয়ার মাইনাস V1 স্কয়ার। সো যদি এমন হয় যে আমাদের সিস্টেমে দুইটা পার্টে if we consider the system is frictionless then C2 more or equal to C1, তখন আমরা কি করতে পারি এই পার্টটুকুকে বাদ দিতে পারি, তখন আমি লিখতে পারি হচ্ছে W = H1 মাইনাস H2। ঠিক আছে, যদি আমাদেরকে বলা হয় যে ভেলোসিটি কি হয় ইনলেট এবং আউটলেটের ভেলোসিটি মোরলেস কি কাছাকাছি, তাহলে আমরা শুধুমাত্র টারবাইনের জন্য আমরা ইকুয়েশনটা লিখতে পারি কি স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশনটা আমরা লিখতে পারি হচ্ছে W = H1 মাইনাস H2। ঠিক সিমিলার কাজ, ফ্রিকশনলেস হলে তার C2 = C1 কিভাবে হয় ফ্রিকশনলেস হলে? কারণ যদি বলা হয় যে ফ্রিকশনলেস টারবাইন, ঠিক আছে, যে এখানে কোনো ধরনের ফ্রিকশন হচ্ছে না, কারণ ভেলোসিটিটা বেসিক্যালি রিডিউস হয় হচ্ছে ফ্রিকশনের কারণে আমাদের ভেলোসিটি কি হয় রিডিউস হয়ে যায়, কারণ টারবাইনের ভিতরে যে ব্লেড গুলো থাকে এগুলো কয়েকটা স্টেজে থাকে। সো যখন ফ্লুইডটা যখন ব্লেডকে ধাক্কা দেয় তখন ফ্লুইডের ব্লেডের উপর দিয়ে যখন যেতে থাকে তখন সেখানে একটা হায়ার অ্যামাউন্ট অফ ফ্রিকশনাল লস হয়, ঠিক আছে, যার কারণে কি হয় ভেলোসিটিটা কি কমে যায়। ঠিক আছে, সো এই কারণে বলা হয় যে কি আমাদের এখানে ভেলোসিটি যদি ফ্রিকশনলেস হয় তাহলে আমাদের ইনলেট এবং আউটলেটে যে ভেলোসিটিটা পাওয়া যাবে তারা পরস্পর সমান হবে। যদি সেটা সমান হয় তাহলে আমাদের চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি আমরা বাদ দিতে পারি, তাহলে আমাদের শুধুমাত্র ওয়ার্ক ডান হিসেবে থাকবে কি চেঞ্জ অফ এনথালপি। চেঞ্জ অফ এনথালপি, ঠিক আছে, শুধুমাত্র থাকবে চেঞ্জ অফ এনথালপি। তো সেম জিনিসটাই হচ্ছে কম্প্রেসারে হচ্ছে উল্টা কাজটা করবে। কম্প্রেসারে যে আমরা ওয়ার্ক ডানটা পাবো সেটা হয়তো বা চলে আসবে হচ্ছে W = H2 মাইনাস H1। স্যার এটা আপনি যেটা বললেন ফ্রিকশনলেস, এটা তো মানে ম্যাথের ক্ষেত্রে কি আমরা এভাবেই করব নাকি এটা তো আসলে যখন আমরা ম্যাথ করে দেখো কি হয় স্যার C1 আর C2 তো প্রেসারের কারণে স্যার কম বেশি হয় না স্যার? প্রেসারের কারণে কম বেশি হয় বেসিক্যালি, বাট যে জিনিসটা করা হয় যে অনেক সময় বলা হয় যে প্রবলেমগুলো জিনিসটাকে রিডিউস করার জন্য যে খুব কাছাকাছি মানে খুব সিগনিফিকেন্ট অ্যামাউন্টের কাইনেটিক এনার্জি থাকে না। ঠিক আছে, এখানে চেঞ্জ অফ যে কাইনেটিক এনার্জিটা হয় ইন প্র্যাকটিক্যাল কেসেস সেটা সিগনিফিকেন্ট থাকে না, দ্যাটস ওয়াই সেটাকে আমরা কি করি অমিট করার ট্রাই করি। ঠিক আছে জি স্যার। দেখবো আমি একটা প্রবলেম করবো যেখানে ভেলোসিটির একটা ইফেক্ট থাকবে, আর একটা যেখানে করবো সেখানে ভেলোসিটির তেমন ইফেক্ট থাকবে না। ঠিক আছে, দেখলে বুঝতে পারবা। আচ্ছা, এখন হচ্ছে থ্রটলিং প্রসেস। থ্রটলিং প্রসেসটা বেসিক্যালি ইউজ করা হয় আমাদের রেফ্রিজারেশন সিস্টেমে। এটা হচ্ছে একটা এক্সপানশন প্রসেস। যে এক্সপানশন প্রসেসে দেখা যাবে যে আমরা যখন অ্যাপ্লাই করব যে আমাদের কি হচ্ছে সাডেন কি হবে প্রেসার ড্রপ হবে। ঠিক আছে, যে আমাদের মাঝে মাঝে কিছু কিছু ডিভাইসে আমাদের দরকার হচ্ছে সাডেন প্রেসার ড্রপ। তো সেই প্রেসার ড্রপের সময় কি দেখা যাবে যে আমাদের কি হবে না, আমাদের এনথালপির কোনো চেঞ্জ হবে না, এনথালপি ফিক্সড হয়ে যাবে। সো এই জিনিসগুলো কখন হয়, যখন সাপোজ একটা পাইপের ভিতর দিয়ে ফ্লুইড ফ্লো হচ্ছে এবং সেই পাইপের ভিতরে আমরা এরকম একটা ক্রস সেকশন হিসেবে এমন একটা ডিভাইস সেট করলাম, লাইক এই যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি এটা কি একটা ক্রস সেকশন। হ্যাঁ, সো আমরা যদি একটা রিং এর মতো একটা জিনিস বসাই তাহলে কি হবে আমাদের সাপোজ এটা একটা রিং এর ক্রস সেকশন। তোমরা তো 2D 3D টপ ভিউ সাইড ভিউ পরে আসছো তাই না? জি স্যার। ভিউ ফ্রন্ট ভিউ সাইড ভিউ জি স্যার পড়েছি। আচ্ছা, যদি পড়ো তাহলে এইটাকে যদি আমি একটা রিং এর সাইড ভিউ বলি তাহলে কি বুঝতে পারছো? জি স্যার। এটা হচ্ছে কি আমাদের একটা রিং এর, সাপোজ এটা একটা রিং এর সাইড ভিউ, এবং এই যে মাঝখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটা হচ্ছে কি আমার সেই রিং এর হোল। তো ফ্লুইডটা কি হচ্ছে এই পাইপের ভিতরে যখন ফ্লো হচ্ছে তখন সে কি হবে এই যে ছোট যে হোলটা আছে এর ভিতর দিয়ে কি হবে এই পাশ থেকে এই পাশে ফ্লুইডকে আসতে হবে। বুঝা গেছে? জি স্যার। এবং এই যে ডার্ক ব্লু যে সেকশনটা আছে এখানে গিয়ে ফ্লুইডটা বাধা পাবে। ফ্লুইড বাধা পেয়ে কি হবে শুধুমাত্র এই ছোট যেই হোলটা আছে এই ছিদ্রের ভিতর দিয়ে কি হবে আমাদের পানি বের হয়ে এই বাম পাশ থেকে ডান পাশে আসবে। তো এই ছিদ্র দিয়ে যখন ফ্লুইডটা বের হতে থাকে তখন দেখা যায় যে এই পাশে যে পানির যে প্রেসারটা থাকে তার থেকে এই পাশের প্রেসার কি অনেক কম। ঠিক আছে, এবং এই জিনিসটা কখন পসিবল হয় যখন কি হয় ফ্লুইডটা একটা কোনো পার্শিয়ালি ওপেন কোনো ভালভের ভিতর দিয়ে যায় অথবা কোনো একটা ছোট অরিফিসের ভিতর দিয়ে যায় বা একটা পুরো প্লাগের ভিতর দিয়ে যখন ফ্লুইড ফ্লো করে তখন দেখা যায় যে ফ্লুইডের প্রেসার সিগনিফিকেন্টলি ড্রপ হয়। ঠিক আছে, তো এই যে ড্রপ হওয়াটা এই প্রসেস প্রেসার যে সাডেন যে ড্রপ হওয়াটা এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে থ্রটলিং প্রসেস। ঠিক আছে, তো এই যে থ্রটলিং প্রসেসটা যখন হতে যাচ্ছে আরেকবার বলবেন?
এই যে ফ্লুইডের যে সাডেন যে প্রেসার ড্রপটা হচ্ছে, এই প্রেসার ড্রপের যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হচ্ছে থ্রটলিং প্রসেস। ঠিক আছে? আধা পেজে কমলো স্যার, ওই যে ড্রপটা রিং এর কিভাবে স্যার, হচ্ছে স্যার একটু একবার বলবেন? বুঝি নেই। স্যার ড্রপটা কিভাবে হচ্ছে? ড্রপটা হচ্ছে, দেখো এখানে হচ্ছে তোমার ফুল পোর্শন হচ্ছে পানি, ঠিক আছে, এই সাইডে। জি স্যার। ফ্লুইড যখন এদিকে আসছে, আসার পর কি এই সেকশনে কি বাধা পাচ্ছে না? জি স্যার। বাধা পাওয়ার পরে কি হবে, এই যে ছোট যে ছিদ্রটা আছে, এই ছিদ্র থেকে ফ্লুইডটা কি এই পাশে আসতে থাকবে। হুম। তাহলে এখানে যে পানির যে ফ্লোরেটটা ছিল, এই ছিদ্র এই দেখো পানির যে পানির ফ্লোরেট হচ্ছে ডিপেন্ড করা হচ্ছে কিসের উপর? ডায়ামিটারের উপর। ঠিক আছে? পানির ফ্লোরেট ডিপেন্ড করা হচ্ছে কিসের? ক্রস সেকশনাল এরিয়ার উপর, বাকি পাইপের ডায়ামিটারের উপর। কারণ তুমি খেয়াল করো, একটা 2 ইঞ্চ ডায়ার যেই পাইপ, তার ভিতর দিয়ে যে পরিমাণ পানি যাবে, আর আরেকটা 10 ইঞ্চ ডায়ামিটারের যে পাইপ, তার ওটার ভিতরে কি আরো বেশি পরিমাণ পানি যাবে না? জি স্যার। তো তাহলে সেই জিনিসটা যদি, ছিল স্যার, একটু যদি হ্যাঁ শেষ করবো। সো এখন যদি আমাদের এই ছোট যে অরিফিস আছে, এর ভিতরে যখন ফ্লুইডটা ফ্লো করা শুরু করবে, তখন কি হবে? এখানে যে প্রেসার ছিল, সেখানে কি ঠিক সেম পরিমাণ প্রেসার থাকবে না, এবং এখানে প্রেসারের স্যার ডিফারেন্স, হোলের মধ্যে দিয়ে যাওয়ার সময় তো প্রেসার ইনক্রিজ হবে না? হোলের ভিতরে যাওয়ার সময় প্রেসার কখনোই ইনক্রিজ হবে না, প্রেসার কম হবে। তুমি জাস্ট চিন্তা করো, এর ভিতরে যখন পানিটা এসে যে ধাক্কাটা দিচ্ছে এই কয়েনটাকে, আর এর ভিতর দিয়ে যে পানিটা বের হচ্ছে, সেই পানির ধাক্কা বেশি হবে নাকি এই পানির যে ধাক্কাটা সেটার পরিমাণ বেশি হবে? স্যার ওই পাশ তো ভলিউম আর পানি তো স্যার ডিফারেন্ট বেশি, এই কারণে ঠিক আছে? এই কারণে বেশি হবে, ঠিক আছে? এবং জিনিসটা খেয়াল করো, জিনিসটা হচ্ছে এনার্জির কনভার্সন হচ্ছে যখন আমার এখানে ধাক্কা খেয়ে, এবং খেয়াল করো এখানে পানির যে ভেলোসিটি এবং এখান থেকে পানি যেটা বের হচ্ছে তার ভেলোসিটি কি হবে? এটা এই পয়েন্টে পানির ভেলোসিটি বেশি হবে না এই ছিদ্র দিয়ে যে পানি বের হয়ে যাবে তার ভেলোসিটি বেশি হবে? স্যার এই যে আমরা যখন ছিদ্রের পানির ভেলোসিটি বেশি স্যার। বেশি। তার কারণ কি? কারণ হচ্ছে এই পাশে যে প্রেসার এনার্জি ছিল সেটা কনভার্ট হয়ে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে, ঠিক আছে? জি স্যার। দ্যাটস ওয়াই হচ্ছে কি আমার এই পাশে কি ভেলোসিটি বেশি কিন্তু কি প্রেসার কম, আচ্ছা স্যার। ঠিক আছে? তো এখন হচ্ছে এখানে কি হচ্ছে, কোনো হিট ট্রান্সফার হচ্ছে না, কোনো ওয়ার্ক ট্রান্সফার হচ্ছে না, কোনো চেঞ্জ অফ পটেনশিয়াল এনার্জি নাই। এবং যেটা দেখা যায় যে যদি আমরা ধরে নেই যে আমাদের এখানে ভেলোসিটিও চেঞ্জ নাই, তাহলে আলটিমেটলি পাওয়া যায় যে আমাদের দুইটা পয়েন্টে এনথালপির কি হচ্ছে না, কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? সো আজকে ক্লাস এখানে শেষ করি, যেহেতু তোমাদের নেক্সট আরেকটা ক্লাস আছে। তো হিট এক্সচেঞ্জারের অ্যানালাইসিস দিয়ে আমরা কালকে শুরু করব, দেন হচ্ছে আমরা প্রবলেম সলভ করব কয়েকটা, তাহলে আমাদের এই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। স্যার আপনি অ্যাটেন্ডেন্স স্যার। হ্যাঁ নিচ্ছি। আচ্ছা, আমাদের ক্লাসের টোটাল জানেন কতজন সিআর? এখন 55 জন স্যার, একজন আসছে স্যার নতুন রিয়াড স্যার। আচ্ছা ঠিক আছে। আবার নতুন যে আসছে সে তো নাম লেখায় নেই। স্যার হ্যাঁ, না রোল স্যার 58 প্রেজেন্ট স্যার। 59 প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে 60, রোল 69 স্যার আসছি, প্রেজেন্ট স্যার। আসো? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে রোল 61, প্রেজেন্ট স্যার। রোল 62, প্রেজেন্ট স্যার। 63, ইয়েস স্যার। 4, রোল 64 নাই, 65, ইয়েস স্যার। 7, 67, ইয়েস স্যার 67। তারপর হচ্ছে 68, ইয়েস স্যার। 69, ইয়েস স্যার। 70, ইয়েস স্যার। তোমরা দ্রুত একটু রেসপন্স করো তাহলে শেষ করতে পারি। 72, ইয়েস স্যার। 73, ইয়েস স্যার। 74, প্রেজেন্ট স্যার। 75, প্রেজেন্ট স্যার। 76, ইয়েস স্যার। 77, স্যার। 79, ইয়েস স্যার। 80, ইয়েস স্যার। 81, 81, 81 নাই, 82, roll 82, 84, ইয়েস স্যার।
86, স্যার 86 ইয়েস স্যার 87, Yes, sir. 88, 88, 89, Present, sir. 88 9 না আচ্ছা 89 আছে 80 91 Present, sir. 92 তো নাই Yes, sir. তুমি ক্লাস করো কেন Hello. 93, 94, Present, sir. 95, Yes, sir. 96, 96, Yes, sir. 98 Yes, sir. দুজন দিলা কেন 98 Sir, 98 আমি। 99 ইয়েস স্যার 100 ইয়েস স্যার 101 Yes, sir. 102 Present, sir. 103 Yes, sir. 4 Yes, sir. 5 Yes, sir. 6 Present, sir. 7 8 roll 8 108 Yes, sir. 9 Present, sir. 10 110 9 স্যার 88 বলো স্যার মাইক নো প্রবলেম 88 কি মাইকে প্রবলেম জি স্যার Sir, chat দিছে maybe. আচ্ছা ঠিক আছে আমি চ্যাটে খেয়াল করতেছি না 111 তো চ্যাটে Yes, sir. 110 তো নাই অ্যাবসেন্ট বুলবুল নাই স্যার 111 হ্যাঁ হ্যাঁ পাইছি 12 Yes, sir. 13 Yes, sir. 14 Yes, sir. তারপর হচ্ছে আলফি Yes, sir. তারপর হচ্ছে বারিক Yes, sir. তারপর হচ্ছে মবিন নাই বাকি বাস তারপর হচ্ছে ফারদিন Present, sir. তারপর হচ্ছে হাসান Yes, sir. ওকে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ Sir. সি ইউ টুমরো Sir. বলেন Sir. Sir, 64. 70. স্যার আমি চ্যাট বক্সে দিয়েছিলাম স্যার ওই যে নতুন যিনি রিয়াট আর কি অ্যাড হয়েছে স্যার ওনার আইডিয়ার নাম স্যার আচ্ছা দাঁড়াও দিচ্ছি দেখতেছি Sir, 70 present, sir. 70 Sir, 64. হ্যাঁ 70 দিয়েছি 64 মাত্র দিলাম আচ্ছা অ্যাবসেন্ট হচ্ছে কে কে বলি 81 82 তারপর হচ্ছে 110 তারপর হচ্ছে ফারদিন আসছে মবিন আসে নাই না মবিন অ্যাবসেন্ট আর নতুন রিয়েট কি আসছে স্যার আসছে কিনা জানি না স্যার, স্যার আমি- তবে মানে অ্যাড হবে আর কি স্যার আসছে Add মনে হয় হবে না? স্যার ওই যে আশিকুর রহমান শোভন জি স্যার। আচ্ছা আপনার রোল হচ্ছে 1802044141 জি স্যার। 1802 নাকি জি স্যার। 141 ইয়েস স্যার। আপনি হচ্ছে মাত্র একটা ক্লাস করলেন ঠিক আছে থ্যাংক ইউ